বিকেলের শেষ আলোয় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছিল লাল রঙের এক অদ্ভুত ছটা। বাতাসে হালকা ঠান্ডা, পতাকাগুলো যেন ধীরে ধীরে ইতিহাসের সাক্ষী হয়ে উঠছে। সাংবাদিকদের মুখে কৌতূহল, চোখে প্রত্যাশা। একসময় চীনের মুখপাত্র ইউ কিয়াং মাইক্রোফোনের সামনে এসে বললেন, আমাদের দিকে এগিয়ে আসছে এক নতুন সহযোগী বাংলাদেশ। বাক্যটি সংক্ষিপ্ত কিন্তু অর্থে বিশাল। বেইজিং থেকে ঢাকায় আর ঢাকায় থেকে দিল্লিতে এই ঘোষণা যেন এক অদৃশ্য তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে যেন হঠাৎ করেই নতুন রেখা আঁকা শুরু হল। বাংলাদেশের প্রস্তাবিত জেট-10C যুদ্ধবিমান ক্রয় দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি কেবল সামরিক হার্ডওয়্যার নয়, বরং রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একটি ছোট রাষ্ট্র নিজের প্রতিরক্ষা দিক নির্দেশনা বৃহৎ প্রতিবেশীর ছায়ার বাইরে নিয়ে যাচ্ছে। এই পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন ভারত ও চীনের ভূরাজনৈতিক টানাপোড়েন নতুন উচ্চতায়। পাকিস্তান ইতিমধ্যেই চীনের প্রতিরক্ষা ইকোসিস্টেমে যুক্ত। এখন বাংলাদেশ সেই পরিধিতে প্রবেশ করছে, যা ভারতের দৃষ্টিকোণ থেকে একটি কৌশলগত সতর্কবার্তা। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের এই উদ্যোগকে প্রতিরোধ নির্ভর স্বাধীনতা নীতি বলা যায়, যেখানে প্রতিরক্ষা কেবল অস্ত্র ক্রয়ের বিষয় নয়, বরং আঞ্চলিক প্রভাব ও কূটনৈতিক ভারসাম্যের অংশ। চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজের তৈরি জে-10C যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তির প্রতীক। এর AESA রাডার, PL-15 লং রেঞ্জ মিসাইল, ইনফ্লাইট রিফুয়েলিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা একে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে অনন্য করেছে। এটি মূলত নেটওয়ার্ক সেন্ট্রিং ওয়ারফেয়ার ধারণার অংশ, যেখানে বিমান, রাডার, ড্রোন ও কমান্ড সিস্টেম একই ডিজিটাল পরিসরে কাজ করে। একজন প্রতিরক্ষা গবেষক বলেন, এটি আর কেবল যুদ্ধবিমান নয়, বরং এক চলমান তথ্যকেন্দ্র। আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে। এখন শক্তি মানে তথ্য নিয়ন্ত্রণ, আর প্রতিরোধ মানে প্রযুক্তিগত সক্ষমতা। জে-10C এই নীতির প্রতিফলন। লঞ্চ অ্যান্ড লিভ কৌশল ব্যবহার করে একটি বিমান মিসাইল নিক্ষেপ করে, অন্যটি সেটি গাইড করে। এই নেটওয়ার্ক হামলা প্রতিপক্ষের রাডারকে বিভ্রান্ত করে, আক্রমণকে করে অদৃশ্য। বাংলাদেশ এই প্রযুক্তি গ্রহণ করে এক নতুন স্তরে উঠছে, যেখানে প্রতিরোধ দৃশ্যমান নয় কিন্তু কার্যকর। এটি ভারতের জন্য এক নতুন বাস্তবতা। দক্ষিণ এশিয়ার আকাশে আর একতরফা আধিপত্যের জায়গা নেই। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশের নতুন স্কোয়াড্রন। এই তিনমুখী চাপ ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে গভীর প্রভাব ফেলছে। অতীতে ভারতীয় সামরিক নীতিতে দুই ফ্রন্ট তত্ত্ব ছিল প্রধান, চীন ও পাকিস্তান। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সামরিক আপগ্রেড সেই কৌশলগত বাস্তবতাকে বদলে দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এখন এক নতুন ধরনের এয়ারিয়াল এনসার্কেলমেন্ট বা আকাশ ঘেরাও তৈরি হচ্ছে, যেখানে ভারতের প্রতিটি দিকেই চীনা প্রযুক্তির উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশের জে-10C প্রস্তাবনা এই ঘেরাওকে পূর্ণতা দিয়েছে। এর অর্থ, ভারতের যে কোনো সামরিক প্রতিক্রিয়া এখন তিন দিক থেকে ভারসাম্য রক্ষা করতে হবে, যা তাদের রিসোর্স ও সময় দুটিকেই ভাগ করে দিচ্ছে। এই অবস্থায় ভারতের কৌশলবিদদের সামনে দুটি পথ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নতুন কূটনৈতিক সমঝোতা তৈরি করা। কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত ভারতের কাছে একটি প্রতীকী বার্তা পাঠিয়েছে। ঢাকা এখন আর দিল্লির কূটনৈতিক প্রভাবালয়ে সীমাবদ্ধ নয়। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা এখন ইস্টার্ন এয়ার কমান্ড রিক্যালিব্রেশন নামে একটি নতুন প্রস্তাব তৈরি করছেন। এতে উত্তর পূর্ব ভারতের রাডার নেটওয়ার্ক, অরুণাচল থেকে আন্দামান পর্যন্ত প্রতিরক্ষা চেইন এবং রাফাল ইন্টিগ্রেশন সিস্টেমকে নতুনভাবে সাজানোর কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্পষ্ট প্রমাণ যে বাংলাদেশের সামরিক পদক্ষেপ ভারতের আঞ্চলিক পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করেছে। একজন প্রাক্তন এয়ার মার্শাল বলেন, চীন যুদ্ধ করতে চায় না, সে চায় ভারতকে ক্লান্ত করে তুলতে। বাংলাদেশে এই কৌশলগত ভারসাম্যে এখন এক নতুন উপাদান। অন্যদিকে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ অভিজিৎ দে মন্তব্য করেছেন, ঢাকার সিদ্ধান্তের মানে শুধু বিমান কেনা নয়, এটি ভারতের আঞ্চলিক একচেটিয়া অবস্থার অবসান। অর্থনীতিবিদরাও যুক্তি দিচ্ছেন, ভারতের প্রতিরক্ষা বাজেটে এখন যে বাড়তি বরাদ্দ আসছে তার মূল কারণ এই থ্রি ফ্রন্ট প্রেসার। এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এক চাপের প্রতীক, যেখানে প্রতিটি নতুন ঘাঁটি ও রাডার মানে বাড়তি ব্যয় এবং নতুন অনিশ্চয়তা। এই চাপ ভারতের কূটনৈতিক অবস্থানকেও প্রভাবিত করছে। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন বিকল্প অংশীদার খুঁজে নিচ্ছে, যাদের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। বাংলাদেশের এই অবস্থান ভারতকে বুঝিয়ে দিচ্ছে, শক্তি কেবল অস্ত্রে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায়।
2019 সালে ফরাসি রাফাল কেনার আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে আছে। সেই সময় সরকার উপলব্ধি করে ভারতের প্রযুক্তির প্রতিরূপ ব্যবহারে স্বাধীন সিদ্ধান্ত সীমিত হয়। বিশ্লেষকদের মতে এটি এমন এক পরিস্থিতি তৈরি করত যেখানে বাংলাদেশের প্রতিরক্ষা স্বাধীনতা সীমিত হয়ে পড়ত, কারণ রাফায়েলের সফটওয়্যার কোড, রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র নির্ভরতা সম্পূর্ণভাবে ফ্রান্স ও ভারতের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। কোনো আপগ্রেড বা যান্ত্রিক সহায়তা দিল্লির অনুমোদন ছাড়া সম্ভব হতো না। এই অবস্থায় রাফাল কেনা মানে হতো ভারতের মতো কৌশলগত মডেলে আবদ্ধ হয়ে পড়া। তাই বাংলাদেশের চীনা বিকল্পের দিকে যাত্রা আসলে এক ধরনের কৌশলগত দূরদৃষ্টি। চীন শুধু বিমান বিক্রি করছে না, তারা ট্রেনিং, প্রযুক্তি হস্তান্তর এবং ডাটা শেয়ারিং সাপোর্টও দিচ্ছে। এতে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো আরও স্বনির্ভর হচ্ছে। বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাফাল কিনলে আমরা ভারতের কপি হতাম, কিন্তু জেট-এন্ড-সি কিনে আমরা নিজেদের পথ বেছে নিয়েছি। এই সিদ্ধান্তই বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে একটি স্বাধীন পরিচয় দিয়েছে। আরেকজন সামরিক অর্থনীতিবিদদের বিশ্লেষণে বলছে, রাফাল কেনার খরচ প্রায় দ্বিগুণ, রক্ষণাবেক্ষণেও ব্যয়বহুল। জেট-এন্ড-সি কেবল সাশ্রয়ী নয়, এতে রয়েছে দ্রুত আপগ্রেড সুবিধা। এটি আমাদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রফেসর ইউনুসের জেট-এন্ড-সি কেনার ডিসিশন শুধু একটি ক্রয় চুক্তি নয়, বরং একটি কৌশলগত পুনর্বিন্যাস, যেখানে স্বাধীনতাকে অর্থনৈতিক যুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলেছে। রাফাল ও জেট-এন্ড-সি দুটি বিমান একই প্রজন্মের, কিন্তু তাদের রাজনৈতিক প্রতীক সম্পূর্ণ ভিন্ন। রাফাল মানে পশ্চিমা নির্ভরতা, জেট-এন্ড-সি মানে পূর্বের প্রযুক্তিগত আত্মবিশ্বাস। ভারতের কৌশলবিদেরা বুঝতে পারছেন, বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কেবল একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তি রাজনীতির নতুন ধারা। বাংলাদেশের জেট-এন্ড-সি ক্রয়ের সম্ভাবনা মানে ভারতের পূর্ব আকাশে এমন এক প্রতিপক্ষ যাকে সরাসরি শত্রু বলা যায় না, কিন্তু উপেক্ষাও করা যায় না। একজন ভারতীয় প্রতিরক্ষা উপদেষ্টা মন্তব্য করেন, এটি এক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সজ্জিত হলে আমাদের প্রতিরক্ষা ভারসাম্য বদলে যাবে। আমরা একদা যাদের কৌশলগত ব্যাকইয়ার্ড ভেবেছিলাম, তারা এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশ করতে শুরু করেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন ভারতের জন্য এক নিউট্রাল কিন্তু স্ট্র্যাটেজিক প্রতিদ্বন্দ্বী। এই ধারণা ভারতের নিরাপত্তা নীতিতে মৌলিক পরিবর্তন আনছে। প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় বসু মনে করেন, দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ জেট-এন্ড-সি নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান। তারা এখন নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে, আর সেটাই ভারতের প্রভাবের সীমাবদ্ধতা প্রকাশ করছে। ভারত আগে ভাবত বাংলাদেশ তার নীতির প্রতিধ্বনি করবে, এখন দেখা যাচ্ছে ঢাকা নিজেই নীতি নির্ধারণ করছে এবং সেটি কখনো কখনো দিল্লির স্বার্থের বিপরীতে যাচ্ছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন ভারতের আঞ্চলিক আত্মবিশ্বাসে আঘাত এনেছে। বিশেষত চীন যখন বঙ্গোপসাগরে অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ বাড়াচ্ছে, তখন বাংলাদেশ সেখানে নতুন পার্টনার হয়ে উঠছে। দিল্লির কাছে এটি সফট পাওয়ার শিফট, যেখানে প্রভাব অর্থ বা অস্ত্রে নয়, বরং বিশ্বাসে মাপা হচ্ছে। দ্য হিন্দু এবং দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন পূর্ব সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এবং বাংলাদেশ চীন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে মাসিক মূল্যায়ন চালু করেছে। ভারতের সামরিক গোয়েন্দারা আশঙ্কা করছেন, এই অংশীদারিত্ব যদি প্রশিক্ষণ ও প্রযুক্তি ভাগাভাগি পর্যায়ে যায়, তবে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নকশায় স্থায়ী প্রভাব ফেলবে। তবে এই উদ্বেগের মধ্যেও ভারতের নীতি নির্ধারকেরা জানেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাই তারা এখন এঙ্গেজ উইথ কশন নীতি নিচ্ছে, অর্থাৎ বন্ধুত্ব রক্ষা করে প্রভাব ধরে রাখার কৌশল। একজন অভিজ্ঞ কূটনীতিক সারসংক্ষেপে বলেন, বাংলাদেশ এখন আর ভারতের ছায়া নয়, বরং প্রতিবিম্ব। আমরা যেভাবে তাদের দেখি, তার চেয়ে দ্রুত তারা বদলে যাচ্ছে। এই বাস্তবতা ভারতের কাছে এক কঠিন পাঠ। আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন দিল্লির হাতে নয়, বরং ভাগ হয়ে গেছে অনেকগুলো নতুন রাজধানীর মধ্যে। ঢাকার আকাশে তখনও কোনো জেট-এন্ড-সি দেখা যায়নি, কিন্তু ঘাঁটিগুলোয় চলছে প্রস্তুতির ব্যস্ততা। রানওয়ে শক্ত করা হচ্ছে, সেন্সর টাওয়ার বসানো হচ্ছে, আর পাইলটদের প্রশিক্ষণ চলছে নীরবে। প্রফেসর ইউনুস এক ব্রিফিংয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা ছাড়া শান্তি সম্ভব নয়। এই একটি বাক্যই বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক অবস্থানকে ব্যাখ্যা করে, যেখানে শান্তি মানে শক্তি আর শক্তি মানে স্বাধীনতা। বিকেলের আলো ধীরে ধীরে গোধূলিতে মিশে যায়, কিন্তু সেই আলোয় এক নতুন বার্তা লুকিয়ে থাকে। বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন শক্তির নাম, যে যুদ্ধ নয়, কৌশল দিয়েই নিজের অবস্থান স্থির করছে।